স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি ফারজানি ইয়াসমিন। আর শুরুতেই জানাবো শোনাব। মিরপুরে কাল তামিম নাজমুল একাদশের লড়াই, ফর্ম ধরে রাখতে চান তৌহিদ হৃদয়। আগামী বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, করোনায় স্থগিত টেস্টের নিশ্চয়তা নেই। কাল ক্লাবগুলোর সঙ্গে বসবে লিগ কমিটি, ফুটবলারদের আগামী মৌসুমের পাওনার ফয়সালা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল আর্জেন্টিনার জয়, নেশনস কাপে রাতে ফ্রান্স ক্রোয়েশিয়া বিগ ম্যাচ। প্রেসিডেন্টস কাপের প্রথম দুই ম্যাচের পারফরমেন্সে প্রশ্নবিদ্ধ ব্যাটসম্যানদের সামর্থ্য, আর্দ্র কন্ডিশন কাজে লাগিয়ে আলো ছড়াচ্ছেন পেসাররা। রানে ফেরার মিশনের সঠিক অ্যাপ্রোচে গুরুত্ব দিচ্ছেন নাজমুল একাদশ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। কাল আসরের তৃতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে মাঠে নামবে নাজমুল একাদশ। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। খেলার মাঝে বৃষ্টির উৎপাত কার ভালো লাগে? বুধবারের প্রস্তুতিতেও বৃষ্টি হানা দিয়েছে বারবার। বর্ষণে কম বেশি বিরক্ত সবাই, তবে পেসারদের কথা আলাদা। টানা বিশ্রামে প্রস্তুত উইকেট, সে সাথে আর্দ্র কন্ডিশন কাজে লাগিয়ে প্রেসিডেন্টস কাপের প্রথম পর্বে দাপট পেসারদের। প্রথম দুই ম্যাচে পড়া 31 উইকেটের 19টি ভাগাভাগি করে নিয়েছেন পেসাররা। আবহাওয়ার পূর্বাভাসে এটা বোঝা যাচ্ছে ব্যাটসম্যানদের দুর্ভোগ শেষ হচ্ছে না খুব দ্রুত। পেসারদের দাপটের আসরে বাড়তি আলো শান্ত একাদশে। আলামিন তাসকিন জুটি জমেছে বেশ। পেস অ্যাটাককে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে নেটে রাহির পারফরমেন্সে। এখানে প্রত্যেকটা ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে এবং খুব হার্ড ম্যাচ হবে আসলে। আমাদের তামিম ভাইয়ের সঙ্গে খেলা, তামিম ভাইয়ের অনেক হার্ড সাইড, মুস্তাফিজ ভাই আছে, অনেক ভালো ভালো বোলার আছে ওখানে। তো আসলে আমাদের নিজের দিকটা আমরা ফোকাস রাখতেছি। পেসারদের ছন্দ সত্ত্বেও উদ্বেগ মিডল অর্ডারের ফর্মে। প্রস্তুতি ম্যাচের পর 50 ওভারের ক্রিকেটেও নিষ্প্রভ মুশফিকুর রহিম। আমাদের টিমের সব থেকে এক্সপিরিয়েন্স, বাংলাদেশের সব থেকে এক্সপিরিয়েন্স এবং ভালো ব্যাটসম্যান মুশফিক ভাই আছে। আসলে উনি বাংলাদেশের ডিপেন্ডেবল এবং ওনার মতো একটা প্লেয়ার আমাদের টিমে থাকা মানে আমাদের এমনি আমরা কনফিডেন্স পাই ইয়াং প্লেয়াররা। তো আশা করি মুশফিক ভাই খুব তাড়াতাড়ি ভালো ইনিংস খেলবে। পেসারদের দাপটের টুর্নামেন্টে প্রশ্ন উঠেছে টপ অর্ডার ব্যাটসম্যানদের পারফরমেন্সে। মুমিনুল রিয়াদের ইনিংসের কথা বাদ দিলে প্রথম দুই লো স্কোরিং ম্যাচে যা কিছু প্রতিরোধ লোয়ার মিডল অর্ডারে, অনভ্যস্ততা আর টানা বর্ষায় কাজটা কঠিন হয়ে যাচ্ছে। ভাগ্য পরিবর্তনে উইকেটের পাশাপাশি আকাশের দিকেও তাকাতে হচ্ছে ব্যাটসম্যানদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছর নভেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তান। সফরে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলবে মেন ইন গ্রিন। আগামী 24 মাসের জন্য ফিউচার ট্যুর প্রোগ্রাম FTP প্রকাশ করেছে PCB। বাবর আজম, আজহার আলীদের ব্যস্ত সূচি শুরু হবে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। FTP অনুযায়ী 2 এশিয়া কাপ ও 1 টি-20 বিশ্বকাপ ছাড়াও আছে 10টি দ্বিপাক্ষিক সিরিজ। তবে বাংলাদেশের বিপক্ষে স্থগিত 1 টেস্ট ও 1 ODI জায়গা পায়নি PCBর FTPতে। ওমেন্স টি-20 চ্যালেঞ্জ দিয়ে ক্রিকেটে ফিরছেন জাহানারা সালমা। পারফরমেন্সের উন্নতি আনতে স্ট্রেচিং, রানিং, ক্যাচিংয়ে মনোযোগী দুই অভিজ্ঞ ক্রিকেটার। স্কিলে উন্নতি আনতে হোম অফ ক্রিকেটে ফ্লাডলাইটে সুপার ওভারে অভ্যস্ত হতে নিবিড় অনুশীলন করেছেন তারা। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ফিরেছে ছেলেদের ক্রিকেট, পথ দেখিয়েছে মেয়েদেরও। 10 অক্টোবর অনুশীলনে ফিরেছে টাইগ্রেসরা। বাকিদের অপেক্ষা দীর্ঘ হলেও নারী IPL দিয়ে আন্তর্জাতিক সার্কিটে ফিরছেন জাহানারা সালমা। বিসিবির কোচ মাহবুব জাকির অধীনে চলছে অনুশীলন। ফিট থাকতে স্ট্রেচিং, রানিংয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বড় টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে ক্যাচিংয়েও বাড়তি মনোযোগ। সুপার ওভারের চ্যালেঞ্জ জিতে এখন থেকেই প্রস্তুতি চলছে। গেল বছর ভেলোসিটির হয়ে 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জাহানারা। প্রথমটিতে 34 রানে উইকেট শূন্য থাকলেও পরে ফাইনালে করেন অসাধারণ বোলিং।
21 রানে নেন 2 উইকেট। এবারের আসরেও আলো কাটতে চান 27 বছর বয়সী এই পেসার। প্রথমবার সুযোগ পেয়েছেন অভিজ্ঞ সালমা, খেলবেন ট্রেইল ব্লেজার্সের হয়ে। ডানহাতি এই অলরাউন্ডারের ব্যাটিংয়ের চেয়ে অফ স্পিনটাই বেশি কার্যকর। নিজের সেরাটা দিয়ে দলে জায়গা পাকা করার লক্ষ্য টি-20 অধিনায়কের। আইপিএলে যাওয়ার আগে 2 বার করোনা টেস্ট করা হবে জাহানারা সালমার। টেস্টে নেগেটিভ হলেই 21 অক্টোবর আরব আমিরাতের বিমান ধরবেন 2 টাইগ্রেস। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল ফুটবলারদের নতুন মৌসুমের পাওনার ইস্যুতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবে পেশাদার লীগ কমিটি। বাফুফে সভাপতির প্রতিশ্রুত চুক্তির 40% অর্থ দিতে কিছু ক্লাব রাজি থাকলেও অনেক ক্লাবের আছে আপত্তি। তাই এই সভা থেকেও শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসা নিয়ে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে। নির্বাচনের আগে সবশেষ লীগ কমিটির মিটিংয়ে নতুন মৌসুম শুরু সহ প্রিমিয়ার লিগের নিয়মকানুন সম্পর্কে এসেছিল বেশ কিছু সিদ্ধান্ত। সুরাহা হয়েছিল খেলোয়াড়দের পারিশ্রমিকের বিষয়টিও, তবে তাতে সন্তুষ্ট হতে পারেনি খেলোয়াড়রা। নির্বাচনের পর এবার ফুটবলারদের সঙ্গে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের মতবিনিময়ে এসেছে নতুন প্রতিশ্রুতি। লীগ কমিটির মিটিংয়ে নতুন মৌসুমে 20 থেকে 25% পারিশ্রমিকের প্রস্তাবনা থাকলেও সভাপতি আশ্বাস দিয়েছেন 40% দেয়ার। তবে সেখানে আপত্তি আছে অনেক ক্লাবের। উনি সিদ্ধান্ত দেন নাই, উনি বলছেন যাতে 40% পেতে পারেন উনি লীগ কমিটিকে বলবেন। যদি আমাদের সব ক্লাবের সক্ষমতা থাকতে হবে, শুধু 2-1টা ক্লাবের সক্ষমতা দেখলে কিন্তু এই 13টা টিম নিয়ে যে প্রিমিয়ার লিগ হয় এটা কিন্তু তা না। আমাদের বাস্তবমুখী হতে হবে এখানে। আমি আমার ক্লাবের বলতে পারি আমাদের জন্য খুবই কষ্টকর হবে এটা। এরা কিন্তু চূড়ান্ত হয়েছিল বিষয়টা এমন, আমাদের কাছে লিখিত একটা প্রস্তাব নেওয়া হয়েছিল, আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম 25% দেওয়ার মতো একটা কমিটমেন্ট। ঠিক না, এটা প্রস্তাব বলা যেতে পারে। পরবর্তীতে মিটিং হয়ে এটা চূড়ান্ত হওয়ার কথা ছিল। করোনা মহামারীতে আর্থিক সংকটে বেশিরভাগ ক্লাব, যার কারণে মৌসুম শুরুর আগে হয়েছে কয়েক দফা আলোচনা, কিন্তু কিছুতেই যেন সমাধানের পথ খুঁজে পাচ্ছে না বাফুফে। তাহলে কি 3 পক্ষ মিলে হবে আরও একটি মিটিং? ম্যাক্সিমাম টিম যদি এটা মেনে নেয় মহামেডান কিন্তু সেটা মানতে হবে। সুতরাং ইম্পসিবল এমন কোনো শব্দ বলা, ক্রিয়াঙ্গনে ইম্পসিবল দিয়ে কাজ হয় না। এখানে বাজেট থাকতে হয় অবারিত, এখানে আগ্রহ থাকতে হয় অবারিত, সব কিছু এখানে আসলে লিমিটের বাইরে নিয়ে কাজ হয়। এক এক ক্লাবের এক এক রকম বক্তব্য থাকে, আর ফুটবলার যারা আছেন এক একজনের আসলে অবস্থা কিন্তু এক এক রকম, এক একজনের পজিশন এক রকম থাকে। কেউ জাতীয় দলে খেলছে তার এক ধরনের অবস্থান থাকে, যারা কেবল এন্ট্রি লেভেলে যারা রুকি আছে ওদের এক ধরনের অবস্থান থাকে। কারণ এটা কিন্তু ডিসিশনভাবে নেওয়া মুশকিল। বৃহস্পতিবারের মিটিং থেকে ফুটবলারদের পাওনার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। যদি তা না হয় তখন 3 পক্ষের যৌথ মিটিং ছাড়া আর কোনো পথ থাকবে না। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেল 2 জায়ান্ট ব্রাজিল আর্জেন্টিনা। 2 দলই শুরুতে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। পেরুকে 4-2 গোলে হারিয়েছে ব্রাজিল, আর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় 2-1 ব্যবধানে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমে আধিপত্য বিস্তার করেই খেলছিল পেরু। ব্রাজিল ডিফেন্সের ভুলে শুরুতে লিডও নেয় তারা, তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার। 59 মিনিটে আবারও এগিয়ে যায় পেরু, তবে এবার সমতায় ফিরতে দেরি করেনি ব্রাজিল। নেইমারের কর্নার থেকে জাল খুঁজে নেন রিচার্লিসন। শেষ দিকে নেইমারের আরও একটি সফল স্পট কিকে ব্রাজিল লিড নিলে মেজাজ হারান পেরুর ফুটবলাররা। অখেলোয়াড় সুলভ আচরণের কারণে লাল কার্ড দেখেন পেরুর ডিফেন্ডার জামব্রানো এবং বেঞ্চে থাকা ক্যাসেদা। ম্যাচের যোগ করার সময় নেইমার হ্যাটট্রিক পূর্ণ করলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। আন্তর্জাতিক ফুটবলে 64 গোল করে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর 62 গোলের রেকর্ড ভাঙলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে নেইমারের চেয়ে বেশি গোল কেবল পেলের। দ্য গ্রেট পেলের গোল সংখ্যা 77। এদিকে বলিভিয়ার লা পাসে বিরূপ পরিসংখ্যানকে সঙ্গী করে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। এর আগে এই ভেন্যুতে 10 ম্যাচের মাত্র 3টি জিততে পেরেছিল তারা। ঘরের মাঠে শুরুতে বলিভিয়া এগিয়ে গেলে শঙ্কা বাড়ে আরও, তবে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তে। ম্যাচের শেষ দিকে মার্টিনেজের পাস থেকে বল পেয়ে গোল করেন বদলিনামা কোরেয়া। পুরো ম্যাচেই মাঝমাঠ জুড়ে অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন মেসি।
ব্রাজিল ও আর্জেন্টিনা জয় পেলেও হেরে গেছে উরুগুয়ে। ইকুয়েডরের কাছে 4-2 গোলে হেরেছে লুইস সুয়ারেজের দল। ঘরের মাঠে প্রথমার্ধেই 2 গোলে এগিয়ে যায় ইকুয়েডর। বিরতির পর ব্যবধান 4-0 করে দলটি। শেষ দিকে সুয়ারেজের জোড়া গোল উরুগুয়ানদের হারের ব্যবধান কমিয়েছে কেবল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেইমারের হ্যাটট্রিকে জিতেছে ব্রাজিল, সঙ্গে ব্রাজিলিয়ান এই সুপারস্টার নিজে উঠেছেন অনন্য উচ্চতায়। রোনালদোকে টপকে পেলের পর তিনি এখন সেলেসাওদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক। স্বভাবতই দারুণ খুশি নেইমার। গোলের পর আমার সেলিব্রেশন ছিল রোনালদোকে উৎসর্গ করা। সব ব্রাজিলিয়ানের জন্য তিনি আইডল। বিশেষ করে আমরা তো অবশ্যই। পেরুর বিপক্ষে কাজটা কঠিন ছিল, আমরা সফলভাবে ম্যাচটা জিততে পেরেছি। ইউএফএ নেশনস লিগে আজ হাই ভোল্টেজ সব ম্যাচ। গেল বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ক্রোয়েশিয়া, ফ্রান্স রাতের লড়াইয়ে নামবে। অন্যদিকে নেদারল্যান্ডসের চ্যালেঞ্জ নেবে ইতালি। এছাড়া পর্তুগাল খেলবে সুইডেনের বিপক্ষে। আর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের প্রতিপক্ষ আইসল্যান্ড। সবকটি ম্যাচ শুরু রাত 1:45টায়। গেল সেপ্টেম্বরেই বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষততে প্রলেপ দেওয়ার সুযোগ ছিল ক্রোয়েশিয়ার, কিন্তু ইতিহাসেরই পুনরাবৃত্তি হয় সেবার। প্যারিসে ন্যাশনস লিগের সেই ম্যাচেও ক্রোয়াটরা ফ্রান্সের কাছে হারে 4-2 গোলে। স্কোরলাইনটা ঠিক বিশ্বকাপ ফাইনালের মতো। এবার দ্বিতীয় সুযোগ, আবার ফুটবল মাঠে মুখোমুখি ক্রোয়েশিয়া ফ্রান্স। এবার মডরিচদের ডেরায় আসবে পগবারা। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে মিডফিল্ডার ব্রোজোভিচকে পাবে না ক্রোয়েশিয়া। ফ্রান্স দলে সিসোকো আর মার্শিয়ালের জায়গা হতে পারে। আগের ম্যাচে পর্তুগালের সঙ্গে লড়েছে ফরাসিরা। পর্তুগিজ তারকা রোনালদো করোনা আক্রান্ত হলেও এখন পর্যন্ত শঙ্কামুক্ত আছেন কন্তে গ্রিজম্যানরা। লুকা মডরিচের মতো ফুটবলার থাকায় ক্রোয়েশিয়া ভয়ঙ্কর দল। খেলার গতিপথ পরিবর্তন করে দিতে পারে সে। তার টেকনিক, গোল করা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়তে যাচ্ছি। তারা বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা দল। নিঃসন্দেহে এই টুর্নামেন্টে সবচেয়ে কঠিন হলো ফ্রান্সের বিপক্ষে লড়াই। ইতালির বিপক্ষে লড়াইয়ের আগে করুণ অবস্থা নেদারল্যান্ডসের। শেষ 3 ম্যাচে জয় নেই ডাচদের, নেই কোনো গোলও। অন্যদিকে শেষ 18 ম্যাচ ধরে অপরাজেয় ইতালি, আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। রবার্তো মানচিনির দলকে হারানো কঠিন হবে নেদারল্যান্ডসের জন্য। কোম্যানের বিদায়ের পর ডাচদের নতুন কোচ ডিবোয়ের এখনও জয়ের দেখা পাননি। এদিকে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। 3 ম্যাচে 2 জয় নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে পর্তুগিজরা। জয়ের আত্মবিশ্বাস থাকলেও পর্তুগাল রোনালদোর অভাব বোধ করবে। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন CR7। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রভাবে মাঝপথে বন্ধ হয়েছে প্রিমিয়ার লিগের আসর। বাতিল হয়েছে এবছরের এএফসি কাপও। তবে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সুযোগ থাকছে পরবর্তী এফসি কাপে অংশগ্রহণের। তবে দ্বিতীয় দল হিসেবে কোন ক্লাব খেলবে এফসি কাপে সেটা নির্ধারণ হবে বৃহস্পতিবারের লিগ কমিটির সভায়, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। টোটাল ডিসেম্বর মাস পর্যন্ত সময় আছে, যেহেতু আসলে এশিয়ান ফুটবল কনফেডারেশন ডিসেম্বর মাসে একটা নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেয়, যেই সময়ের মধ্যে তাদের কাছে নাম পাঠাতে হয়। দ্য ম্যাক্সিমাম উইকেন্ডসে আমাদের হাতে 4টি দলের নাম রয়েছে যারা আসলে ক্লাব লাইসেন্সিং এফসির সাথে সম্পাদন করতে পেরেছে। প্রফেশনাল ফুটবল লিগ কমিটির মিটিং আমরা এটা একটা স্পেসিফিক আলোচনা দিব। আমরা সকল ক্লাবের সাথে আলাপ আলোচনা করবো, আমরা নিয়মগুলো সকলের কাছে দেখাবো এবং নিয়মের মধ্যে থেকে যে দুটো ক্লাব এলিজিবল হবে তাদের নামই আমরা বাফুফের পক্ষ থেকে এফসির কাছে প্রেরণ করব। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মিসবাউল হক। আসন্ন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের সিরিজই হবে নির্বাচক হিসেবে তার শেষ সিরিজ। তবে হেড কোচের দায়িত্ব চালিয়ে যাবেন মিসবাহ। গত 1 বছর কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব একই সঙ্গে চালিয়ে গেছেন সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ড সফরেও দ্বৈত ভূমিকায় ছিলেন 47 বছর বয়সী মিসবাহ, কিন্তু চাপ সামলাতে না পেরে নিজেই সরে দাঁড়িয়েছেন। নতুন নির্বাচক নিয়োগের আগ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। সামনে জানুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে 2 টেস্ট ও 3 টি-20 খেলবে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা ক্রমেই বাড়ছে সাউথ আফ্রিকার। বুধবার দেশটির ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, শিগগিরই ক্রিকেট সাউথ আফ্রিকার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নামবে তারা। এই তদন্তের বিষয়ে আইসিসিকে ইতিমধ্যে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী নাথি মেথেতা।
এরই মধ্যে সিএসএ ভেঙে দিয়েছে দেশটির ক্ষমতাসীন সরকার, যা ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির সংবিধান পরিপন্থী। স্বাধীনভাবে সাউথ আফ্রিকা ক্রিকেট কাজ শুরু না করা পর্যন্ত নিষিদ্ধ থাকতে পারে ক্রিকেটীয় কার্যক্রম। এর আগে দুর্নীতির অভিযোগে গত মাসে সিএসএ এর প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়া হয় থাবাং মুরকে। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গাড়িতে বসো।